সুস্মিতা দেবী নিজের বড় গাড়ি থেকে নেমে বাজারে কিছু দামি দামি জিনিসপত্র কিনছিল, আর সেখানেই তার সঙ্গে এক গরিব মেয়ের ধাক্কা লাগে। আসলে ধাক্কাটা সুস্মিতা দেবীর দোষের জন্যই লাগে, কিন্তু তবুও সুস্মিতা দেবী সেই গরিব মেয়েটিকে বলে, এই তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আমার মতো একজন ধনী মানুষকে তুই এভাবে ধাক্কা মারতে পারলি? কাকিমণি, আপনি কি বলছেন? আপনারা ধনী হতে পারেন ঠিকই, কিন্তু আপনাদেরকে ধাক্কা মারার আমার কোনো ইচ্ছা নেই। আমি আপনাকে শুধু শুধু কেন ধাক্কা মারতে যাব? আর তাছাড়া আপনি তো ওই দোকানদারকে লেকচার দিতে দিতে আমার কাছে চলে এলেন, আর আপনি তো আমাকে ধাক্কা মারলেন। আমি তোকে ধাক্কা মেরেছি? আমার মতো একজন ধনী তোর মতো একজন গরিব মেয়েকে ধাক্কা মারবে? আর আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, তোর মতো একটা গরিব মেয়েকে ধাক্কা মারবো? ছি, আমার দরকারও নেই, আমার তো ইচ্ছাও করে না তোদের গায়ে হাত দেওয়ার। আমি ধাক্কা মারতে যাব কেন? এই বলে সুস্মিতা দেবী বাবলিকে সেখান থেকে সরে যেতে বলে, আর নিজের জন্য সে এটা সেটা কেনাকাটা করতে থাকে। এর ফলে বাবলির হাতে যে খাবার ছিল সেই খাবারটা মাটিতে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। আসলে বাবলি একজন গরিব মেয়ে ছিল, সে তার বাবা মায়ের জন্য খাবার কিনে নিয়ে যাচ্ছিল, আর সুস্মিতা দেবীর জন্য তার খাবারটাই পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। এখন বাবলি তার বাবা মাকে কি খাওয়াবে সেই নিয়ে সে প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। এর ফলে বাবলির পরিবারে সেদিন কারোরই খাওয়া হয় না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সুস্মিতা দেবী তার 5 ছেলেকে নিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে, আর তারা সকলে যে যার নিজের পছন্দ মতো জামা কাপড় কেনে। তোরা সবকিছু কিনেছিস তো? আমার বৌমাদের জন্য সবকিছু কিনে নিয়েছিস? আচ্ছা পিন্টু, তুহিন, তোরা কি কিনলি? তোরা তো নিজেদের জন্যই কিনবি, তাই না? আমি আগে আমার ধনী 3 বৌমাকে বাড়িতে নিয়ে আসি, তারপর তোদের দুজনের জন্য আমি অনেক ধনী পরিবারের মেয়েকে খুঁজে বের করব, কেমন? মা, আমাদের জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না, আর আমাদের যখন বিয়ে করার ইচ্ছা হবে তখন তুমি ঠিকই বুঝতে পেরে যাবে। তুহিনের এই কথা শুনে সুস্মিতা দেবী কোনো কথা বুঝতে না পেরে সে হেসে উড়িয়ে দেয়। আসলে তুহিন যা বলতে চায় সুস্মিতা দেবী সেটা বুঝতে পারে না, সেই জন্য তারা সবাই মিলে শপিং করে সেখান থেকে চলে যায়। আসলে সুস্মিতা দেবীর বড় 3 ছেলে বিপ্লব, সুনীল এবং সুমনের বিয়ের দিন এগিয়ে আসছিল, তাই সুস্মিতা দেবী তার ছেলেদেরকে নিয়ে শপিং করতে গিয়েছিল। আর এভাবেই দেখতে দেখতে বিপ্লব, সুনীল এবং সুমনের সঙ্গে 3 ধনী মেয়ে বিলকিস, সজনী এবং সুনিতার বিয়ে হয়। আর 3 ভাই বিয়ে করে যখন তাদের 3 ধনী বউকে বাড়িতে নিয়ে আসে, তখন তাদের ছোট 2 ভাই পিন্টু এবং তুহিনও তাদের নিজেদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মা দেখো, তোমার 3 ছেলে নয় 5 ছেলে বিয়ে করে নিয়েছে। আর হ্যাঁ, তুমি 3 ছেলেকে কেন, 5 ছেলেকেই বরণ করবে, আর তার সাথে সাথে 5 বৌমাকে বরণ করবে, বুঝলে? তোরা এটা কি করলি? এরকম গরিব পরিবারের মেয়েকে তোরা বিয়ে করে নিয়ে আসলি? এদের তো শাড়ি দেখে, মুখ দেখেই বোঝা যাচ্ছে এরা কতটা গরিব। আমি তো ভেবেছিলাম আমি আমার বাড়িতে 5টা ধনী বৌমা নিয়ে আসবো, কিন্তু তোদের জ্বালায় সেটা আর হলো না। মা, আপনার তো দেখছি খুবই অহংকার, শুধুমাত্র টাকার গরম, তাই তো? কিন্তু আপনি কি একবারও ভেবেছেন আপনি এই পৃথিবীতে খালি হাতে এসেছেন, আর আপনাকে কিন্তু খালি হাতেই যেতে হবে? তাহলে আপনি কিসের এত অহংকার দেখাচ্ছেন? এই গরিব বড়লোক কি বলতে চাইছেন আপনি? মা, দেখেছেন আপনার গরিব বৌমা আপনার মুখের উপর কেমন ভাবে তর্ক করছে? দেখেছেন তো, গরিবদের একদমই শিক্ষা দীক্ষা নেই, সকলের মুখে মুখে তর্ক করে। আর দেখুন না, বাড়িতে আসতে না আসতেই আপনার সঙ্গে কেমন তর্ক করছে। তোরা তোদের গরিব বউকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দে। আমি তোদেরকে এখনো বলছি, এই গরিব 2 মেয়েকে আমি আমার বাড়িতে তুলতে পারবো না। আমি তোদেরকে খুব ভালো আর ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে দেব, তখন তোরা এরকম গরিব ভিখারি মেয়েগুলোকে এমনিই ভুলে যাবি। এদেরকে চলে যেতে বল। আপনি কি বলছেন বলুন তো মা? আমরা কি কোনো বস্তু নাকি যে আপনি আমাদেরকে ফেলে দেবেন কিংবা তাড়িয়ে দেবেন? আমরা এই বাড়ির বৌমা, আর আমরা এই বাড়িতেই থাকবো। আপনি যা ইচ্ছা বলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয়ার এই কথা শুনে সুস্মিতা দেবী রাগে একেবারে লাল হয়ে ওঠে। তখন সে বাধ্য হয়ে তার 5 ছেলে এবং 5 বৌমাকেই বরণ করে বাড়িতে তোলে। সুস্মিতা দেবী তার 3 ধনী বৌমাকে সেদিন রাত্রিবেলা পরার জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি দেয়, কিন্তু প্রিয়া এবং তুহিনের বউ তুলিকাকে সে কোনো রকম ভাবে কোনো পোশাক আশাক দেয় না। তুলিকা, আমরা দুজন মিলে যে শাড়িগুলো এনেছি ওই শাড়িগুলোই পরবো, ঠিক আছে? কিন্তু এই শাড়িগুলোতে ছেঁড়া, এখন এই নতুন শ্বশুর বাড়িতে এসে আমরা ছেঁড়া শাড়ি পরবো? হ্যাঁ রে, আমাদেরকে ছেঁড়া শাড়ি পরতে হবে, কারণ আমরা কতটা গরিব সেটাও তো আমাদেরকে দেখতে হবে। কিছু করার নেই রে, আমাদেরকে এখন সবকিছুই সহ্য করতে হবে। এই বলে প্রিয়া এবং তুলিকা নিজেদের সঙ্গে নিয়ে আসা ছেঁড়া পুরানো শাড়ি পরে নেয়, আর যা দেখে সুস্মিতা দেবীর 3 ধনী বৌমা হাসি ঠাট্টা করতে থাকে।
এ বাবা, কেমন শাড়ি পরেছে! একেই তো রং উঠে গেছে, তার উপর আবার ছেঁড়া। নতুন শ্বশুর বাড়িতে এসে এটা ছেঁড়া শাড়ি পরেছে, ছি! দিদি, তুমি ঠিকই বলেছো। আর ওরা তো গরিব, ওরা ছেঁড়া শাড়ি পরবে না তো কি পরবে? আমাদের মতো ভালো শাড়ি পরবে, সেটা আবার হয় নাকি? চলো আমরা আমাদের ঘরে যাই। এই বলে বিলকিস, সুনিতা এবং সজনী তাদের দুই গরিব যাকে অপমান করে সেখান থেকে চলে যায়। আর এভাবেই কিছুদিন কাটে। দেখতে দেখতে বর্ষাকাল নেমে আসে। আর বর্ষাকালে পাঁচ বৌমা শ্বশুর বাড়িতে প্রথম বৃষ্টি হওয়ায় তারা সকলেই যে যার মতো মজা করতে চায়। তিন ধনী বৌমা বৃষ্টির জল দেখেই বাড়ির উঠানে নেমে আসে। এই, আমাদের কিছু একটা করতে হবে জানিস তো, যাতে এই শ্বশুর বাড়ির প্রথম বৃষ্টি আমরা খুব ভালো করে এনজয় করতে পারি। আর এটা যেন আমাদের সব সময় মনে থাকে আমরা আমাদের শ্বশুর বাড়িতে প্রথম বৃষ্টি কিভাবে এনজয় করেছি। দিদি, আমি বলছিলাম আমি বরং আমাদের আইফোনটা এখানে লাগিয়ে দিচ্ছি, আর আমরা তিনজনে মিলে রিলস বানাবো, ঠিক আছে? এই বলে তারা তিন ধনী বৌমা বৃষ্টির জলে ভিজে ভিজে রিলস বানাতে থাকে। আর অন্যদিকে তাদেরকে দেখে তাদের দুই গরিব জায়েরও বৃষ্টিতে ভেজার খুবই ইচ্ছা করে। এই চল না প্রিয়া, আমরা দুজনে মিলেও বৃষ্টিতে ভিজি, কারণ এটা তো আমাদের শ্বশুর বাড়িতে প্রথম বৃষ্টি, তাই না? তাহলে আমরা কেন এনজয় করব না বলতো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, চল আমরাও বৃষ্টির জলে ভিজে ভিজে অনেক মজা করি, চল। এই বলে প্রিয়া এবং তুলিকা যখন বৃষ্টির জলে ভেজার জন্য বাড়ি থেকে বেরোবে, তখনই সেখানে তাদের শাশুড়ি মা এসে বলে, এই যে গরিব ভিখারি, দুজনে মিলে কোথায় যাচ্ছ? তোমরা জানো না এই বৃষ্টির দিনে ধনী লোকেরা কি খেতে বেশি পছন্দ করে? যাও, তোমরা আমার তিন ধনী বৌমার জন্য গরম গরম পকোড়া বানিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, রান্নাঘরে তো দেখলাম এঁটো থালা বাসন পড়ে আছে, ওগুলো কে ধোবে? এই যে ছোট বৌমা, তুমি এখানে বৃষ্টির জলে ভিজতে নামছো, ওদিকে এঁটো বাসনগুলো তো পড়ে আছে, ওগুলো আগে ধুয়ে নাও, যাও। এই বলে সুস্মিতা দেবী তার দুই গরিব বৌমাকে রান্নাঘরে পাঠিয়ে দেয়। তুলিকা এবং প্রিয়ার যখন এঁটো বাসন মাজা হয়ে যায়, তখন তারা আবার তাদের শাশুড়ি মায়ের সামনে আসে। তখন সুস্মিতা দেবী তার পা টিপে দেওয়ার জন্য বলে। এর ফলে তাদের কিছু করার থাকে না, তারা বাধ্য হয়ে শাশুড়ি মায়ের পা টিপতে থাকে। আর এভাবেই প্রথম বৃষ্টির জল তারা কোনোভাবেই এনজয় করতে পারে না। আর কিছুক্ষণের মধ্যে তারা দুজনে আবার চা পকোড়া বানিয়ে নিয়ে আসে। কিন্তু তখনও তিন ধনী বৌমা বৃষ্টির মধ্যে ভিজতে থাকে। বড় বৌমা, মেজ বৌমা, তোমরা এবার বৃষ্টির জল থেকে উঠে এসো। এই যে তোমরা শুনতে পাচ্ছ, বেশি কিন্তু বৃষ্টির জলে থাকবে না, না হলে তোমাদের জ্বর আসতে পারে, তোমাদেরকে আর ভিজতে হবে না। এই দেখো, তোমাদের গরিব জায়েরা তোমাদের জন্য পকোড়া বানিয়েছে, খাবে, চলে এসো। এইভাবে সুস্মিতা দেবী তার তিন ধনী বৌমাকে ডাকাডাকি করে। কিন্তু তার ধনী তিন বৌমা কোনো কথাতে পাত্তা না দিয়ে নিজেদের মতো বৃষ্টিতে ভিজতে থাকে। বেশ কিছুক্ষণ পর তারা তিন ধনী বৌমা ঘরের মধ্যে ঢুকে আসে। আর তারা ভিজে জামা কাপড় পরেই এবং নোংরা পা নিয়েই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এর ফলে সুস্মিতা দেবী দুই গরিব বৌমাকেই ঘরবাড়ি পরিষ্কার করার কথা বলে। কোনো উপায় না থাকায় তুলিকা এবং প্রিয়া দুজনে কাদা জল পরিষ্কার করে। আর এভাবেই দেখতে দেখতে তাদের প্রথম বৃষ্টির দিনটা কাটে। কিন্তু তুলিকা এবং প্রিয়া সেই বৃষ্টিতে ভিজতে পারে না। আর দ্বিতীয় দিন যখন আবার বৃষ্টি আসে, তখন প্রিয়া এবং তুলিকা বৃষ্টিতে ভেজার জন্য ছাদে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে তাদের শাশুড়ি মা আগে থেকেই ছাদে বৃষ্টির জলে ভিজছে। কি ব্যাপার, তোমরা আবার এখানে কি করতে এসেছো? তোমাদের মুখ দেখলে আমার দিন একদমই ভালো কাটে না, কিন্তু তোমরা বারে বারেই আমার সামনে আসো। মা দেখুন, আমাদেরকে একটু বৃষ্টিতে ভিজতে দিন না, শ্বশুর বাড়িতে এটাই তো আমাদের প্রথম বর্ষাকাল। আর আপনার তিন ধনী বৌমা তো প্রত্যেক দিনই বৃষ্টিতে ভিজছে, আপনি তো ওদেরকে কিছুই বলছেন না, আর শুধু আমাদের উপরেই অত্যাচার করছেন। আমরা যদি একটু বৃষ্টিতে ভিজি তাহলে কি হবে বলুন? তোমাদের বড্ড কথা হয়েছে, তুমি আমার মুখের উপর তর্ক করছো। তুমি কি জানো, এই গ্রামের কেউ আমার মুখের উপর তর্ক করতে পারে না, কারণ এই গ্রামের সব থেকে ধনী হলাম আমি, তাই সবাই আমাকে সম্মান দিয়ে কথা বলে। আর তুমি আমার বাড়ির বৌমা হয়ে আমাকে গরম দেখাচ্ছ? চুপ করে নিচে চলে যাও আর আমাদের জন্য খাবার রান্না করো। এভাবে সুস্মিতা দেবী তার দুই গরিব বৌমাকে নিচে পাঠিয়ে দেয়। এর ফলে সেদিনও তুলিকা এবং প্রিয়া বৃষ্টিতে ভিজতে পারে না। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। এখন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হয়। আর তিন বৌমাকে বৃষ্টিতে ভিজতে দেখে প্রিয়া এবং তুলিকারও বৃষ্টিতে ভেজার খুবই ইচ্ছা করে।
কিন্তু তাদের শাশুড়ি মা কোনোভাবেই তাদেরকে বৃষ্টিতে ভিজতে দেয় না। তারা যখনই বৃষ্টিতে ভেজার জন্য নিচে নামে তখনই তাদের শাশুড়ি মা তাদেরকে ডেকে নেয় আর তাদের দুইজনকে কোনো না কোনো কাজ করতে বলে। এভাবেই কিছুদিন কাটে। একদিন বর্ষাকালের মধ্যেই সুস্মিতা দেবীর বোনের মেয়ের বিয়েতে তাদেরকে নিমন্ত্রণ করা হয়, কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাতের জন্য সুস্মিতা দেবী কোথাও শপিং করতে যেতে পারে না। তাই সে একজন সোনার দোকানদারকে নিজেদের বাড়িতে ডেকে পাঠায় আর সেই দোকানদার অনেক অনেক সোনা এবং হীরার হার নিয়ে বাড়িতে আসে। এই যে আমার 3 ধনী বৌমা, দেখো তোমাদের জন্য আমি আমাদের গহনাওয়ালাকেই বাড়িতে ডেকে নিয়েছি। তোমাদের কার কোন গহনাটা পছন্দ হয়েছে দেখে নাও। এই যে মা দেখুন, এই সাদা হীরের হার আমার গলায় খুব মানাবে। আমি তো ভেবেই নিয়েছি আমি তিতলির বিয়েতে এই ব্ল্যাক কালারের শাড়ি পরবো আর এই হারটা তার সাথে অনেক মানাবে। ঠিক আছে, তুমি এটা নিয়ে নাও, তোমাকে খুব সুন্দর লাগবে। এভাবে সুস্মিতা দেবী তার 3 বৌমাকে হার পছন্দ করে দেয় আর তখনই সেখানে তার 2 গরিব বৌমাও চলে আসে আর তারা নিজেদের জন্য হীরের হার পছন্দ করতে শুরু করে। এই তুলিকা, তোর গলায় কিন্তু এই হারটা খুব সুন্দর লাগছে, তুই বরং এই হারটা নিয়ে নে, তোকে খুব ভালো মানাবে। বিয়ে বাড়িতে তুই এই হারটাই পরে যাবি। দেখুন মা, আপনার 2 গরিব বৌমা যাদের একটা ইমিটেশনের গহনা কেনার মতো সামর্থ্য নেই, তারা নাকি আবার ডায়মন্ডের হার পছন্দ করছে। আমাদের কিন্তু আর কিছু বলার নেই মা, আপনি যা বলার বলুন। এই যে তোমরা এখানে কি করছো? যাও ভেতরে যাও। আমি তোমাদেরকে এই হারগুলো পছন্দ করতে বলিনি। আমি আমার 3 ধনী বৌমাকে হার কিনে দেব, তাই ওদেরকে পছন্দ করতে বলেছি। তোমরা যাও এখান থেকে। দিদি, আপনি কি বলছেন বলুন তো? আপনি কাদেরকে কি বলছেন? আর আপনারা এই 2 বোমা আমার কাছ থেকে হারগুলো তাছাড়া সবই তো কিনে নিতে পারবে, কেন আপনি এদেরকে গরিব বলছেন কেন? আর ম্যাডাম, আপনারা এরকম সেজে আছেন কেন? ম্যাডাম ম্যাডাম আবার কাকে বলছো? আরে এরা 2 গরিব বৌমা, এরা দুজনে অনেক গরিব। আমি ওদেরকে গরিব বলেই ডাকি, ওদের নামও আমি ঠিকঠাক মতো জানি না। যাই হোক, ওদের নাম মনে রাখারও কোনো প্রয়োজন নেই। দিদি, ওরা তো গরিব নয়। আচ্ছা, আপনি কি জানেন না এই শহরে 3টে বড় বড় জুয়েলারির দোকান আছে, আর সেই দোকানগুলোর মালিক তো আপনার 2 গরিব বৌমাই। কেননা আমরা তো এনাদের কাছ থেকে সব হার গহনা ডায়মন্ড নিয়ে আসি। এই কথা শুনে সুস্মিতা দেবী এবং তার 3 ধনী বৌমা চমকে ওঠে। হ্যাঁ দিদি, আপনি এতদিন যাদেরকে গরিব বৌমা মনে করেছিলেন তারা আসলেই গরিব নয়, বুঝেছেন? আর আপনার 3 ধনী বৌমার থেকেও এই 2 গরিব বৌমা অনেক বেশি ধনী। আমার দোকানের এই হারগুলো সবই তো আমি ওনাদের দোকান থেকে নিয়ে এসেছি। মা, এবার বুঝতে পারলেন আমরা আসলে কারা? সেদিন আপনি বাজারে এক মেয়েকে অনেক অপমান করেছিলেন। আপনার মনে পড়ে সেই দিনের কথা? বেচারি গরিব মেয়েটার খাবারটাও আপনি ফেলে দিয়েছিলেন। সেই গরিব মেয়েটাকে আর তার পরিবারকে সেদিন না খেয়ে থাকতে হয়েছিল। আর আমরা দুজনেই কিন্তু সেখানেই দাঁড়িয়েছিলাম। তখন আমরা ভেবেই নিয়েছিলাম আমরা দুজনেই আপনার বাড়ির বৌমা হয়ে আপনাকে জব্দ করব। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাদের উপর অনেক অত্যাচার করেছি। কিন্তু তোমরা যে এতটা ধনী সেটা আমি জানতাম না। আমাকে ক্ষমা করে দাও তোমরা। এভাবেই সুস্মিতা দেবী তার ভুল বুঝতে পারে আর সে নিজের ভুলের জন্য তার 2 বৌমার কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে সুস্মিতা দেবী ধনী গরিবের মধ্যে কোন রকম পার্থক্য করে না। সে তার 5 বৌমাকে সমান চোখে দেখে আর এভাবেই তারা সকলেই হাসি খুশি বসবাস করতে থাকে।